নমস্কার দর্শক বন্ধুরা, শীতের এই সময়টায় পাল্লা দিয়ে বাড়ছে আর্থারাইটিস এবং ইউরিক অ্যাসিড সমান্তরালভাবে এগোচ্ছে। অনেক কমেন্টস এসছে আমার কাছে, যার জন্য আর্থারাইটিসের এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হলাম। আজকের এই ভিডিওটাতে কভার করব আর্থারাইটিসটা কি, কেন হয়, কাদের হয়, কখন বেশি প্রভাব তৈরি হয়, আর্থারাইটিস এবং ইউরিক অ্যাসিডের মধ্যে তফাৎ কি আছে, আর্থারাইটিসে কি কি খাবেন, কি কি খাদ্য পদার্থ খাওয়া যাবে না, কোন ফলটা খাবেন, কোন সবজিটা খাবেন এবং কোন ফল এবং সবজি আপনার পাতে থাকা উচিত নয়, আর্থারাইটিস হলে কোন ব্যায়াম করা উচিত, যে ব্যায়ামের মাধ্যমে আপনি আর্থারাইটিসে একটু উপকার পাবেন, এবং অবশ্যই আর্থারাইটিসকে সারানোর বা একেবারে গোড়া থেকে উৎখাত করার সেই পদ্ধতি কি, সেই ট্রিটমেন্ট কি। যেহেতু অ্যালোপ্যাথিকে আর্থারাইটিসকে কিওর করার মতো পার্মানেন্ট কোনো ট্রিটমেন্ট কিন্তু নেই। যে সমস্ত ডাক্তাররা অ্যালোপ্যাথিকে এই আর্থারাইটিসের ট্রিটমেন্ট করে থাকেন, তো সেই ট্রিটমেন্টের ক্ষেত্রে তারা শুধুমাত্র লক্ষণ অনুযায়ী ওষুধ দেন। যদি ব্যথা বেড়ে থাকে ব্যথার ওষুধ দেন ব্যথা কম করার, যদি ফুলে গিয়ে থাকে সেই ফোলাভাবটাকে কম করার জন্য ওষুধ দেন, এবং যদি জ্বর এসে থাকে তো সেই জ্বরটাকে কম করার ওষুধ দিয়ে থাকেন। উল্লেখ্য, আর্থারাইটিসের ক্ষেত্রে অনেক সময় জ্বর আসে, তাই এই কথাটা বললাম। এইবার আসুন ভিডিওর মূল বিষয়বস্তুতে আসি। তার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং ভালোবাসা জানিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রিপশনের পাশে বেল বাটনের পাশে দেখুন একটা অল বলে লেখা আছে, সেটাকেও একদম ক্লিক করে দেবেন ফ্রিতে, কোনো রকম পয়সা কিন্তু লাগবে না। এতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আসুন মূল বিষয়বস্তু দিকে এগোনো যাক। আর্থারাইটিসটা কি? আর্থারাইটিস হচ্ছে এক ধরনের বাত। আমাদের আয়ুর্বেদ অনুযায়ী টোটাল 80 রকমের বাত রয়েছে। এই 80 রকমের বাতের মধ্যে এক ধরনের বাত হলো এই আর্থারাইটিস। ইউরিক অ্যাসিডও কিন্তু এক ধরনের বাতের মধ্যেই পড়ে। আপনার সায়াটিকার প্রবলেম, সেটাও কিন্তু এক ধরনের বাতের মধ্যে পড়ে। আপনার যদি টেনিস এলবো হয়ে গিয়ে থাকে, ফ্রোজেন শোল্ডার হয়ে গিয়ে থাকে, সেগুলো কিন্তু বাতের ক্যাটাগরিতেই আসে। কিন্তু ওভারঅল আমরা সহজভাবে বোঝার জন্য আর্থারাইটিস বাত বলতে আর্থারাইটিসকেই বুঝি। তো এই আর্থারাইটিস হলো এক ধরনের বাত। এবার এটা কাদের হয়? দেখুন, একটা সময় ছিল যে আর্থারাইটিস 30 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্ব লোকের মধ্যে বেশি দেখতে পাওয়া যেত। বিশেষ করে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি প্রবণতা থাকতো। যারা মেনোপোজের কাছাকাছি পৌঁছে গেছেন তাদের সম্ভাবনাটা আরো বেশি হতো, কারণ তাদের শরীরে বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জ হয়ে থাকে সেই সময়টায়। তো এই কারণে আর্থারাইটিস একটা নির্দিষ্ট পর্যায়ে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 4-5 বছরের বালক বা বালিকাদের মধ্যেও আর্থারাইটিসের সমস্যা আসছে। পুরুষদের ক্ষেত্রে কম হতো, কিন্তু এখন আর্থারাইটিস পুরুষদের মধ্যেও আসছে বেশি পরিমাণে। তাই এখন আর এটা কখনোই বলা যাবে না আর্থারাইটিস কাদের হয়। যে কোনো ব্যক্তির যে কোনো সময় হতে পারে। আর্থারাইটিস কেন হয় এইটা বোঝার জন্য আমাদের একটু বুঝে নিতে হবে আর্থারাইটিস জিনিসটা কি। দেখুন, বাত তো আমরা বুঝে নিলাম, কিন্তু বাতটা হয় কিভাবে? বাতটা হয় আমাদের শরীরে যখনই অম্লের ভাগ বেড়ে যায়, অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, সেই অ্যাসিড রক্তে মিশ্রিত হয়। রক্তে মিশ্রিত হয়ে গিয়ে কিন্তু সারা শরীরে এটা ছড়িয়ে পড়ে, শরীরের ব্যালেন্সকে নষ্ট করে। আর রক্তে মিশ্রিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার শ্বেতকণিকা ভাগ যেটা আছে, সেই শ্বেতকণিকার ভাগ বৃদ্ধি পেতে আরম্ভ করে, হিমোগ্লোবিনের ভাগ আস্তে আস্তে কমতে আরম্ভ করে। আর এখানেই কিন্তু আপনার ব্যথা, যন্ত্রণা, ফোলাভাব যে ব্যাপারগুলো থাকে সেগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়। বিশেষ করে জয়েন্টে প্রবলেমটা বেশি তৈরি হয়। তার কারণ হচ্ছে জয়েন্টের মধ্যে যে ধরনের ফ্লুইড থাকে, যে বলতে পারেন যে লুব্রিকেন্ট যেটাকে বলা হয় আর কি, যেটা জয়েন্টকে একে অপরের সঙ্গে ঘষা থেকে বিরত রাখে। মাঝখানে অনেকটা জেল জাতীয় পদার্থ, যেটা বলতে পারেন গ্রিজ বা এই ধরনের যে জিনিসগুলো আমরা ব্যবহার করি কোনো নাট বল্টুর সঙ্গে, তো সেই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমাদের দুটো হাড়ের মধ্যে থাকে, যেটাকে লুব্রিকেন্ট বলা হয়। এই লুব্রিকেন্ট কিন্তু যখনই বাতের প্রভাব তৈরি হয়, অম্লত্বের ভাগ বাড়তে আরম্ভ করে, তখন এই লুব্রিকেন্ট হাড়ের মধ্যে আস্তে আস্তে কিন্তু কম হতে থাকে, এবং তখন হাড় ঘষতে আরম্ভ করে। আর তার ফলেই কিন্তু জয়েন্টে ব্যথা আরম্ভ হয়, জয়েন্ট ফুলে যায়, জয়েন্টে এই আর্থারাইটিসের মতো সমস্যা তৈরি হয়। তো মোটামুটি আমি বোঝাতে পারলাম যে এই কারণে আর্থারাইটিস আসে। এবার বলবেন যে আর্থারাইটিস তো শুনেছি যে বংশানুক্রমিক হয়। নিঃসন্দেহে হয়। যদি আর্থারাইটিস আপনার পূর্বপুরুষ কারোর হয়ে থাকে, মায়ের দিক থেকে বা বাবার দিক থেকে, ক্ষমা করবেন একটু ঠান্ডা লেগে গেছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে জেনেটিকভাবে এটা কিন্তু অগ্রসর হতে পারে আর্থারাইটিস। সেই কারণেই আমি একটু আগেই বলেছিলাম যখন বিষয়বস্তুগুলো বলি, যে আর্থারাইটিস থেকে বাঁচতে গেলে তাদেরকে সাবধান থাকতে হবে। সেই সাবধান থাকার জন্য এই কথাটা, কারণ জেনেটিক্যালি যাদের মধ্যে প্রবণতা বাড়বে তাদের অবশ্যই সাবধান থাকতে হবে। আগে আলোচনা করব। এবার দেখা যাচ্ছে যে আর্থারাইটিস কখন বাড়ে, প্রশ্নটা
তা আর্থারাইটিস বাড়ার মূল সময়টা এইভাবে বলা যায় না, কারণ মোটামুটিভাবে শীতকালেই সবচেয়ে বেশি প্রবণতা থাকে, কারণ শীতে ঠান্ডাটা বাড়ে, আর ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু শরীরে অম্লত্বের ভাগ বৃদ্ধি পেতে আরম্ভ করে অটোমেটিক্যালি। আর এই সময়টায় এমনিতেই লক্ষ্য করা গেছে ইউরিক অ্যাসিড বা আর্থারাইটিসের সমস্যা বৃদ্ধি পায়। কিন্তু এটা গরমকালেও হতে পারে, যদি আপনি গরমকালে অত্যাধিক ঠান্ডা জল পান করেন, আপনি কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কসের মধ্যে বেশি ডুবে থাকেন, আইসক্রিম বেশি পছন্দ করেন, এসি ঘরের মধ্যে সারাদিন নিজেকে আবদ্ধ রাখেন, তাহলে আপনার কিন্তু আর্থারাইটিসের সমস্যা গরমকালেও ভুগতে হতে পারে। এবার আমরা আগে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আর্থারাইটিসকে সারানোর উপায় কি, আর্থারাইটিস থেকে বাঁচার উপায় কি, আর্থারাইটিসের জন্য কোন ব্যায়ামটা ভালো, আর্থারাইটিসে কি কি খাবো কি কি খাবো না, এবং কি সেই পদ্ধতি রয়েছে যেটার মাধ্যমে আর্থারাইটিসকে ঘরোয়া এবং বলতে পারেন আয়ুর্বেদিক পদ্ধতি অনুযায়ী আমরা একেবারে কিওর করে ফেলতে পারি। সবচেয়ে প্রথমে আমি খাবারের ব্যাপারে যদি চলে আসি, দেখুন আর্থারাইটিসকে কিওর করতে গেলে অবশ্যই আমাদের লাইফস্টাইল এবং খাবারের উপরে জোর দিতেই হবে। যখনই আমরা দেখি যে আর্থারাইটিস যখন যার হয়েছে, এবার একটা পয়েন্ট হয়তো আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে ইউরিক অ্যাসিড এবং আর্থারাইটিস দুটো কি একই জিনিস, অনেকে প্রশ্ন করতে পারেন। দেখুন ইউরিক অ্যাসিড এবং আর্থারাইটিস ডাক্তারি পরিভাষাতে পুরোপুরি ভিন্ন হলেও প্রায় তাদের গুণধর্ম অনুযায়ী প্রায় সমগোত্রীয়। ইউরিক অ্যাসিডের মূল কারণ হচ্ছে পিউরিন, কিন্তু আর্থারাইটিসের মূল কারণ পিউরিন নয়। আর্থারাইটিসের মূল কারণ হচ্ছে শরীরের এই বাত প্রকৃতির বেড়ে যাওয়া, অর্থাৎ অম্লত্বের ভাগ বেড়ে যাওয়া। তো এই ক্ষেত্রে আপনাকে যদি লক্ষণ অনুযায়ী দেখা হয় তাহলে দুটোর ক্ষেত্রে লক্ষণ কিন্তু একই রকম থাকে। আর্থারাইটিসের ক্ষেত্রে এবং ইউরিক অ্যাসিডের দুটোর ক্ষেত্রেই রাতের দিকে প্রকোপ বৃদ্ধি পায়, যত দিনের আলো প্রস্ফুটিত হয়, যত তাপমাত্রা বাড়ে তত কিন্তু ব্যথা যন্ত্রণা কম হয়, এবং দেখা গেছে প্রত্যেকটার ক্ষেত্রেই সেই গাঁটে যন্ত্রণা অর্থাৎ জয়েন্টের মধ্যে বেশি পেন হয়। তবে এই ক্ষেত্রে আর্থারাইটিসের ক্ষেত্রে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে কোমরের উপরের অংশেও কিন্তু আপনার আর্থারাইটিসের ব্যথা প্রকোপ বা ফোলাভাব বৃদ্ধি পেতে দেখা যায়, কিন্তু ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে নর্মালি সেটা হয় না। ইউরিক অ্যাসিড আপনাদের হাঁটু থেকে হাঁটুর নিচের অংশে বেশিরভাগ দেখতে পাওয়া যায় ইউরিক অ্যাসিডের সমস্যাটা। তো এই ক্ষেত্রে আপনারা নর্মালি একটা ডিফারেন্সিয়েট করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি ডাক্তারবাবুকে দিয়ে রক্ত পরীক্ষা করিয়ে নিয়ে ডায়াগনোসিস করিয়ে নেন যে আপনার আদৌ ইউরিক অ্যাসিড হয়েছে না আর্থারাইটিস হয়েছে, কারণ লক্ষণ মোটামুটি বুঝতে পারবেন যে যেগুলো বললাম, ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাওয়া, ফুলে যাওয়া, জয়েন্টে পেন, রাতের দিকে বৃদ্ধি পাওয়া, সকালের দিকে একটু একটু কমে যাওয়া, তো এই ব্যাপারগুলো লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে এবার ডায়াগনোসিস করিয়ে নেওয়া উচিত। যখন কনফার্ম হয়ে যাবে যে আপনার আর্থারাইটিস হয়েছে, তো সেই অনুযায়ী আমার ভিডিওর আগে যে আমি কথাগুলো বলবো সেগুলো একটু মন দিয়ে শুনবেন, ব্যাস। তো এখানে আর্থারাইটিসকে কম করতে হলে আমাদের প্রথমেই, যেহেতু আমি বলে ফেলেছি যে এটা অম্লত্বের ভাগ বেড়ে যাওয়ার কারণে হয়, তো আমাদের প্রথমেই ধ্যান দিতে হবে এমন কিছু খাদ্য খাওয়া, এমনভাবে লাইফস্টাইলটাকে বেছে নেওয়া যেটার মাধ্যমে আমাদের শরীরে ক্ষারের পরিমাণ বৃদ্ধি পাবে, ক্ষারীয় পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে, যেটা ক্ষার এবং অম্ল একসাথে হয়ে গেলে সেটাকে নিউট্রিলাইজ করবে। নিউট্রিলাইজ অর্থাৎ তার খারাপ এফেক্টটাকে নষ্ট করে দেবে। তো এই খারাপ এফেক্টটাকে নষ্ট করতে গেলে আমাদের ক্ষারীয় পদার্থের পরিমাণ বাড়াতে হবে শরীরের মধ্যে। আমাদের খাদ্য পদার্থের দিকে যাওয়ার আগে আমাদের শরীরের নিজের একটা গঠনের কথা বলে দিই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের শরীর নিজে থেকে কিন্তু অ্যালকালাইন প্রোডাক্ট প্রডিউস করে, তৈরি করে, সৃষ্টি করে, সেটা আমরা অনেকেই জানি না। আমাদের মুখে যে থুতু, যে লার যেটাকে বলা হয়, তো সেই থুতু বা লার সেটা কিন্তু এক ধরনের অ্যালকালাইন প্রোডাক্ট। আপনি যখনই খাবার খাচ্ছেন সেই খাবারের মধ্যে এটা মিশ্রিত হয়ে গিয়ে পেটে তৈরি হওয়া যে অত্যাধিক অ্যাসিড, যেটার কারণে খাবার হজম হয়, সেই অত্যাধিক অ্যাসিডকে কেটে দিয়ে এটা কিন্তু নিউট্রিলাইজ করতে সাহায্য করে, যার ফলে অত্যাধিক অ্যাসিড আপনার রক্তে মিশ্রিত হতে পারে না। আর রক্তে মিশ্রিত হয় না বলেই ইউরিক অ্যাসিড বা অন্যান্য বিভিন্ন রকম রোগ, কিডনির রোগ, পাথরের রোগ, এই সমস্ত রোগগুলো থেকে আপনি অনেকটা সুস্থ থাকেন, হার্টের রোগ থেকে ভালো থাকেন। তো যার জন্য এই অ্যালকালাইন প্রোডাক্টটা আমাদেরকে সঠিকভাবে ইউটিলাইজ করতে জানতে হবে, যেটা আমরা জানি না, করি না। নর্মালি ভাবে আয়ুর্বেদে বলা হয়েছে খাওয়ারকে তরলের মতো করে পান করো, আর তরল অর্থাৎ জলকে খাওয়ারের মতো করে খাও। উল্টো কথা বলা হয়েছে, আমরা জল পান করি আর খাবার খাই, কিন্তু আয়ুর্বেদে এটাকে উল্টোভাবে বলা হয়েছে। তার কারণ হলো জল আপনি যখন পান করবেন সেই জলটাকে খাওয়ারের মতো করে মুখের চারপাশে ঘোরান, জিভের চারপাশে করে ভালো করে ঘোরান। তার ফলে কি হবে, আপনার মুখে যে অত্যাধিক থুতু সেই জলের মধ্যে মিশবে, সেই জল আস্তে আস্তে যখন পেটের মধ্যে পড়বে, পেটের মধ্যে অলরেডি আপনার
যে অগ্নি রয়েছে, যে অ্যাসিড রয়েছে, সেই অ্যাসিডকে অনেকটা প্রশমিত করবে, কম করবে। এই হচ্ছে তার মূল মানে বিষয়বস্তু। আর খাদ্যকে জলের মতো করে এই কারণে বলছে, এত চিবোতে বলছে, এত পরিমাণে ভেঙে ফেলতে বলছে, যাতে করে অত্যাধিক পরিমাণে লার বা এই থুতু সেই খাদ্য পদার্থের সঙ্গে মিশ্রিত হবে। সেই খাদ্য যখনই পেটে পড়বে এই অ্যাসিডের সঙ্গে গিয়ে অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেবে। আর এটা একেবারে পরিমাণ মতো রয়েছে, মানে সৃষ্টিকর্তা দ্বারা এটাকে এমনভাবে পরিমাণভাবে সূক্ষ্মভাবে পরিমিত করা হয়েছে যে না এটা আপনার খাদ্য মানে পুরো অ্যাসিডকে নষ্ট করে দেবে, না আপনার অম্লত্বের ক্ষমা করবেন ক্ষারীয় বস্তুর ভাগটাকে আরো বেশি বাড়িয়ে দেবে। একটা সমান্তরালে রাখবে যাতে করে খাদ্যবস্তু ঠিক মতো হজম হয়, শরীরে কোনো রকম ক্ষতি না হয়। তো আমরা এটাকে ইউটিলাইজ অনেক সময়ই করি না। এরপরে চলে আসুন, আমরা যেহেতু জানি এই খাদ্যবস্তুকে মানে এই অম্লত্বের ভাগকে বা এই আর্থারাইটিসকে দূর করতে গেলে আমাদের ক্ষারীয় পদার্থের একটু ইনটেক বাড়াতে হবে বা খাদ্য পদার্থকে বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে প্রথমে কিচেনের উপরে আমাদের একটু ভরসা করতে হবে, আমাদের রান্নাঘরে একটু ভরসা করতে হবে। রান্নাঘরে এমন কিছু জিনিস রয়েছে যেটা আমাদের এই ক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে। প্রথমেই বলবো রসুনের কথা। রসুনের কোয়া যারা রাত্রেবেলায় একটু জলে ভিজিয়ে রাখেন সকালবেলায়, সেই রসুনের কোয়া, কারণ জলে ভিজিয়ে রাখার কথা এই কারণে বলা হচ্ছে কারণ সরাসরি রসুনের কোয়া যখন আপনি খাবেন সেটা একটু ঝাঁঝালো হয়ে থাকে, প্লাস তাতে অনেক গন্ধ থাকে, আর এই গন্ধটা সারা দিন আপনার মুখ থেকে বেরোতে থাকে, যেটা একটা অস্বস্তিকর হতে পারে। এই কারণে রাত্রি জলে ভিজিয়ে রাখার কথা বলা হচ্ছে। না হলে সরাসরি আপনি যদি রসুন ইনটেক করেন সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো 2 কোয়া বা 3 কোয়া রসুন যদি আপনি সকালবেলায় খালি পেটে ইনটেক করতে পারেন, খেতে পারেন, এবং সঙ্গে 2 গ্লাস ঈষদুষ্ণ গরম জল যদি আপনি খেতে পারেন। ঈষদুষ্ণ গরম জল এই কারণে বলা হচ্ছে কারণ সারা রাতের মধ্যে আমাদের যে বিক্রিয়া তৈরি হয়েছে, যে পেটে খাদ্যবস্তু আমরা খেয়েছি সেটা হজম হয়েছে, অনেকটা হজম হয়নি, আবার কিছুটা অ্যাসিড তৈরি হয়েছে, কিছুটা গ্যাস তৈরি হয়েছে। তো সেইগুলোকে টোটালি শরীর থেকে ফ্ল্যাশ আউট করার জন্য, টক্সিনকে বাইরে বের করার জন্য গরম জলটা বিশেষ প্রয়োজন। তো সেই জন্য এখানে রসুনের সঙ্গে যদি আপনি গরম জল ইনটেক করেন, এটা আপনার ক্ষেত্রে খুব রামবান একটা কাজ করবে। রসুনের শুধু গন্ধটুকু থেকে যদি বাদ দেন তাহলে রসুন একটা বলতে পারেন মহৌষধ হিসেবে কাজ করে থাকে আর্থারাইটিসের ক্ষেত্রে। সঙ্গে আপনারা এক টুকরো আদাও চিবিয়ে খেতে পারেন, যাদের ফোলা ভাব বেশি থাকে। আর্থারাইটিসেও কিন্তু ইউরিক অ্যাসিডের মতো ফুলে যায়, তো সেই ক্ষেত্রে সেই ফোলা ভাবটাকে কম করার জন্য আদা আমরা ইনটেক করতে পারি, কারণ আদা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ। তো এই কারণে আদাটাকে ইনটেক করতে বলা হচ্ছে। কাঁচা আদা রসুনের সঙ্গে আপনারা একসঙ্গে ইনটেক করতে পারেন, চিবিয়ে খেতে পারেন। রাত্রেবেলায় ভিজিয়ে রাখবেন 1 থেকে 1.5 চামচ মেথি, আর এই মেথিকে সকালে উঠে আপনারা পিষে খেতে পারেন বা অন্য কোনো খাদ্যবস্তুর সঙ্গে মিশিয়ে, পরোটার সঙ্গে মিশিয়ে, রুটির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। আর মেথির যে জলটা আছে সেই জলটাকেও আপনারা পান করবেন। এতে করে ইউরিক অ্যাসিড হোক বা আর্থারাইটিস হোক, দুটো ক্ষেত্রেই সমানভাবে আপনি উপকার পাবেন, কারণ মেথিতে ক্ষারীয় ভাগ অনেকটাই বেশি। এইবার আয়ুর্বেদের দিক থেকে যদি আমি আসি, খাদ্যবস্তুর দিক থেকে আয়ুর্বেদে এমন একটা পাতার কথা বলা হয়েছে, সেই পাতাটা কিন্তু আপনাকে দারুণ রেজাল্ট দিতে পারে। বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষারীয় পদার্থ, ক্ষারীয় ভাগ কিন্তু এই পাতাতে রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি শিউলি পাতার কথা বলছি। শিউলি ফুল শীতকালে ফোটে, রাত্রেবেলায় বেশিরভাগ দেখবেন ফুটবে এবং সকাল হতেই দেখবেন গাছের নিচে প্রায় ছড়িয়ে পড়ে থাকে, খুব সুন্দর গন্ধ বেরোয়, সাদা ফুল। তো এই শিউলির যে পাতা, এই শিউলি পাতা যদি আপনি প্রত্যেক দিন 1 মুঠো পাতা, যেটাই হোক না কেন, 1 মুঠো পাতা যদি প্রতিদিন আপনি খেতে পারেন কাঁচা চিবিয়ে, যে কোনো সময়, দিনের যে কোনো একটা সময়, তাহলে পরে আপনার শরীরে ক্ষারীয় ভাগ এতটাই বৃদ্ধি পাবে যে না আপনার ইউরিক অ্যাসিড, না আপনার এই কোনো রকম বাতের সমস্যা আপনাকে কখনো ঘিরে ধরবে, সেটা সায়াটিকা হোক বা এই আর্থারাইটিস হোক বা অন্য কোনো হোক, কোনো রকম সমস্যায় আপনি থাকবেন না, আপনার শরীরে ব্যালেন্স তৈরি করে দেবে। তো শিউলি পাতা আজ থেকে যদি পারেন খাওয়া স্টার্ট করে দিন। সঙ্গে এই যে আমি ঘরোয়া পদ্ধতি বললাম, যেটা আমাদের রান্নাঘরের মধ্যে পাওয়া যায়, সেই পদ্ধতিগুলো অবশ্যই অবলম্বন করুন। এটা ট্রিটমেন্টের ব্যাপারটা গেল। এবার প্রশ্ন আসছে যে আমরা কোন খাবারটা বাদ দেবো আর কোন খাবারটা খাবো যেটা আমাদের ক্ষমা করবেন আর্থারাইটিসের ক্ষেত্রে আমাদের উপকার করবে। তো এই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যত রকম শ্লেষা জাতীয় খাবার রয়েছে, পুঁই শাক রয়েছে, ঢ্যাঁড়স রয়েছে, তো সেই জিনিসগুলোকে আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। বিনস আপনি খাচ্ছেন,
খেতে পারেন, যদি সমস্যা না হয় খান, তবে অধিকাংশ ক্ষেত্রে সমস্যা তৈরি করে। সিম রয়েছে, শীতের সময় পাওয়া যায়, সিমের দানাটাকে বাদ দিয়ে দিন, বাকি সিমটুকু খান। পালং শাক আপনার ক্ষেত্রে অনেকটা খারাপ এফেক্ট দিতে পারে। আর এই সময় বথুয়া শাক পাওয়া যায়, তো এই শীতের সময়টা বেশি করে পাওয়া যায়। সর্ষে শাক বেশি পরিমাণে পাওয়া যায়। এই বথুয়া শাক, সর্ষে শাক এগুলো খাওয়ার চেষ্টা করুন, যেটা আপনার আর্থারাইটিসের সমস্যায় অনেক অনেক রিলিফ দেবে, ব্যথা যন্ত্রণাকে কম করবে, ফোলা ভাবকে কমিয়ে দেবে এবং অবশ্যই শরীরের রক্তের মধ্যে পরিবর্তন আনতে সাহায্য করবে। তা এই দুটো শাককে অবশ্যই খাওয়ার চেষ্টা করুন। আর যদি বাদ দেওয়ার কথা দানা শস্যের দিক থেকে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা রাজমা যে খাবারটা রয়েছে, যে দানা শস্য রয়েছে ডাল জাতীয়, সেই রাজমাটাকে বাদ দিন। ছোলা থেকে দূরে থাকুন, ছোলা খাওয়া থেকে দূরে থাকুন। আর যে দানা সয়াবিন রয়েছে, সেই দানা সয়াবিন কিন্তু আপনার জন্য নয়। তো এই ক্ষেত্রে আপনার আর্থারাইটিসের সমস্যা বৃদ্ধি পেতে পারে। আর কি কি খাবেন না? যত রকম ঠান্ডা জাতীয় পদার্থ আছে, যত রকম ঠান্ডা জাতীয়, সেটা ঠান্ডা জল হোক, আইসক্রিম হোক, বা কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস হোক, কোনো রকম নেশা জাতীয় জিনিস যেটা ঠান্ডা আমরা অনেক সময় ইনটেক করি, যেমন বিয়ার হলো বা আদার্স, অনেকে অ্যালকোহল পান করে থাকেন, তো এই জিনিসগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। এসি ঘর বেছে নেবেন না, এসি থেকে বাইরে থাকুন, যতটা পারবেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। আর অবশ্যই সপ্তাহে এক আধবার যদি বডি মাসাজ করাতে পারেন বা ফুট রিফ্লেক্সোলজি করাতে পারেন, পেডিকিউর করাতে পারেন কোনো স্যালনে গিয়ে, সেটা অত্যন্ত অত্যন্ত ফলদায়ী হতে পারে আপনার জন্য। যদি স্টিম বাথ নেওয়ার মতো কোনো অবস্থা থেকে থাকে আপনার আশেপাশে, অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। না হলে একটু গরম জল দিয়ে স্নান করার অভ্যাস তৈরি করুন, শীত গ্রীষ্ম 12 মাস। তাতে করে আপনার আর্থারাইটিসে অনেকটা আপনি রিলিফ পাবেন, বিশেষ করে ব্যথা যন্ত্রণা, ফোলা থেকে অনেকটা আপনি রিলিফ পেতে পারেন। এরপর বন্ধুরা আলোচনা করব কোন ফল বা খাওয়া যাবে অথবা খাওয়া যাবে না। দেখুন, এমনিতে আমরা ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে জানতাম যে যত রকম সাইট্রাস জাতীয় ফল আছে, টক জাতীয় ফল আছে, সেগুলো প্রত্যেকটা খাওয়া যায়। কিন্তু আর্থারাইটিসের ব্যাপারটা যেহেতু আলাদা, ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড তৈরি করে পিউরিন, আর আর্থারাইটিসের ক্ষেত্রে বাত বা অম্ল কিন্তু তাকে তৈরি করছে, তাই দুটো ভিন্ন হয়। এখানে আর্থারাইটিসকে কম করতে গেলে আপনাকে প্রথমেই দেখতে হবে ঠান্ডা কোনো ফল যেন না হয়। ঠান্ডা ফল কি কি? তরমুজ হতে পারে, কলা হতে পারে, এগুলো কিন্তু ঠান্ডা গুণধর্মী। তো এই ঠান্ডা, আবার শশাও কিন্তু এই ক্যাটাগরিতে এলেও শশাতে ক্ষারীয় ভাগ যেহেতু বেশি থাকে, তাই শশাকে একই ক্যাটাগরিতে রাখা যাবে না। অতএব মনে রাখবেন, গরমের সময়ে কাঁঠাল আর অন্যান্য সময়ে গরমের সময় কাঁঠাল এবং তরমুজ এবং সঙ্গে কলা, এই তিনটে জিনিসকে অ্যাভয়েড করতে হবে। আর ঠান্ডার সময় যেহেতু এই দুটো পাওয়া যায় না, শুধু কলাটাই বেশি পরিমাণে পাওয়া যায়, তো কলাকে অ্যাভয়েড করে চলবেন। তাহলে পরে অনেকটা রিলিফ পাবেন। আর কি কি খাবেন? তো এই ক্ষেত্রে আমি বলি, প্রত্যেকটা ফল খেতে পারেন, অন্যান্য যে কোনো ফল খেতে পারেন, তবে টক জাতীয় যত ফল আছে, যেমন মুসম্বি, যেমন কমলা লেবু, যেমন বাতাবি লেবু, যেমন আনারস, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে, খাওয়া যাবে না। আপনার যদি ইউরিক অ্যাসিড থাকে, ইউরিক অ্যাসিডে আপনি এটা খেতে পারেন, আপনাকে উপকার করবে, কিন্তু আর্থারাইটিস থাকলে এই ফলগুলোকেই সাইডে রাখতে হবে। আবার এই ক্ষেত্রে লেবুকে কিন্তু এক সমগোত্রীয় ভাবলে হবে না। লেবু সেই একই টক জাতীয় ফলের মধ্যে পড়লেও লেবুর গুণধর্মী কিন্তু আম্লিক নয়, লেবু কিন্তু অ্যালকালাইন প্রোডাক্ট, যার কারণে দেখবেন অ্যাসিডিটি হয়ে গেলে লেবু হয়ে গেল, তারপরে আমলকি হয়ে গেল, এইগুলো সমানভাবে আম্লিক মানে টক জাতীয় ফল হলেও এরা কিন্তু পেটে গিয়ে ক্ষারীয় মানে যে আমাদের উৎসেচক রয়েছে, যে বাইলগুলো রয়েছে, সেগুলোকে মানে বেশি পরিমাণে সিক্রিয়েশন করতে বাধ্য করে, যার ফলে পেটে একটা নিউট্রালাইজ অবস্থা তৈরি হয়। তো এগুলো ক্ষারীয় গুণধর্মী, যার জন্য এইগুলোকে আলাদা রাখতে হবে। অতএব বুঝতে পেরেছেন যে লেবু কিন্তু আপনি খেতে পারেন, যত পারেন তত খান। আমলকি খেতে পারেন, যত পারেন তত খান। কিন্তু অন্য যে ফলগুলো রয়েছে লেবুর গুণধর্মী মানে সমগোত্রীয় হলেও সেগুলো খাওয়া যাবে না। এরপর বেদানা এমন একটা জিনিস যেটা কিন্তু আপনার এই মানে আর্থারাইটিসের ক্ষেত্রে অত্যন্ত ভালো উপকার দিয়ে থাকে। তাই প্রতিদিন যদি অল্প পরিমাণ বেদানার রস আপনি বের করে খেতে পারেন বা গোটা মানে বেদানার দানা যদি খেতে পারেন, সেটা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত ভালো ফল দেয়। এরপর যেটা আলোচনা করব বন্ধুরা, আমরা কি দুধ, দই বা অন্যান্য জিনিস এগুলো আর্থারাইটিসের ক্ষেত্রে খেতে পারি? তো এই ক্ষেত্রে প্রথমে এই যে উত্তরটা আসে সেটা হচ্ছে দুধ আপনি খেতে পারেন, কিন্তু যদি একদম খাঁটি গাই দুধ হয়, দেশি গরুর দুধ হয়, তো সেই ক্ষেত্রে আপনারা দুধ খেতে পারেন। কিন্তু দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে,
ঠান্ডা দুধ হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে। তাই যাদের দুধ, এটা কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল করে দেখতে হবে, যদি দুধ পান করে আপনার সমস্যা বাড়ছে তাহলে দুধ খাওয়া সেখানে বন্ধ করে দিতে হবে। আর যদি দেখেন না সেরকম কোনো প্রবলেম নেই তাহলে আপনি দুধ পান করতে পারেন, তবে সেটা দেশি গরুর হতে হবে। মোষের দুধ বা অন্য কোনো প্রাণীর দুধ আপনি ইনটেক করতে পারবেন না, কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, আর এই ফ্যাট থাকলে কিন্তু আপনার ওজন বৃদ্ধি পাবে। ওজন বৃদ্ধি পেলে আপনার আর্থারাইটিসের সমস্যা অনেক বাড়বে, ব্যথা যন্ত্রণা অনেক বাড়বে। এবার দইয়ের কথা যদি বলি, কোনো রকম দই কিন্তু আপনি খেতে পারবেন না। যদি আপনার আর্থারাইটিসের সমস্যা থাকে, সে গরুর দুধের হোক বা মোষের দুধের হোক, কোনো রকম দই কিন্তু কখনোই খাওয়া যাবে না। আমি তো বলবো আর্থারাইটিসের ক্ষেত্রে আপনি ডেয়ারি প্রোডাক্ট থেকে একটু দূরে থাকলে বেশি ভালো করবেন, কিন্তু তবুও যদি আপনার কোথাও ক্যালসিয়ামের মানে ঘাটতি থাকে বা অন্যান্য ভাইটামিনস মিনারেলসের ঘাটতি থাকে, তো সেই ক্ষেত্রে আপনি গরুর শুদ্ধ দেশি যে দুধ হয় সেটা আপনি ইনটেক করতে পারেন। তবে বাজারজাত যে মানে প্লাস্টিকের যে পলিথিনে দুধ বিক্রি হয়, প্যাকেট জাতীয় দুধ, সেগুলো কখনোই ইনটেক করা উচিত নয়, সেগুলো খাওয়া উচিত নয়। এরপর চলে আসবো যে এই আর্থারাইটিসের ক্ষেত্রে মাছ মাংস এগুলোর মধ্যে কি কি বাদ দেবো, কি কি খাবো না, বা কি কি খাওয়া যাবে। দেখুন, সমস্ত কিছুই খেতে পারেন, তবে আর্থারাইটিসের ক্ষেত্রে এটা দেখা গেছে যে মূলত মাংস খেলে আর্থারাইটিসের সমস্যা কিন্তু বাড়ে, তো সেই ক্ষেত্রে মাংসটাকে অ্যাভয়েড করে চলবেন। আর ডিমের কথা কি বলবো, এই যে ব্রয়লার ডিম বা পোলট্রি ডিম যেটাকে আমরা বলে থাকি, সেগুলো খেলে অলরেডি আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা এমনিতেই বাড়তে থাকবে, তাই এগুলোকে সম্পূর্ণ অ্যাভয়েড করে চলবেন। মাছ, যদি আপনার তাজা মাছ কোনো কিছু পান, যেটা পুকুরের মাছ সেই ক্ষেত্রে, বা পুকুর বা নদীর মাছ, সেগুলো খেতে পারেন, তবে সমুদ্রজাত কোনো রকম মাছ খেতে যাবেন না, সেক্ষেত্রে সমস্যা বাড়বে। বড় কোনো পাকা মাছ যেটা প্রায় 500 গ্রামের উপরে ওজন, সেই ধরনের মাছ না খাওয়াটাই বেটার, সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে আর্থারাইটিসের ক্ষেত্রে। তো এই হলো প্রক্রিয়া। তো আর্থারাইটিসের ক্ষেত্রে আপনাদেরকে যদি অলরেডি হয়ে গিয়ে থাকে, তাহলে পরে আমি প্রথমেই বলেছি শিউলি ফুল এবং অবশ্যই রসুন এবং আদার প্রক্রিয়া বলে দিয়েছি, খাদ্য খাওয়া কি কি খাবেন সেটাও বলে দিয়েছি, কি কি বাদ দেবেন সেটাও বলে দিয়েছি। এইভাবে কন্টিনিউয়াসলি করুন। যাদের অলরেডি জেনেটিক্যালি আছে, আপনার মধ্যে এখনো আর্থারাইটিস আসেনি কিন্তু জেনেটিক্যালি আপনার হতে পারে, সম্ভাবনা থাকে অনেকটাই, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে সাবধানতা অবলম্বন করে চললে পরবর্তীতে আপনার কিন্তু আর্থারাইটিসের সমস্যা চট করে আসবে না। আর মহিলাদের ক্ষেত্রে বলি, আপনারা এটা ভেবে চলবেন না যে আর্থারাইটিস আপনার 30-এর পরেই আসবে বা মেনোপজের কাছাকাছি সময় গিয়ে আসতে পারে, তার আগে থেকেই সাবধান হয়ে যান, কারণ এখন যে কোনো সময় হতে পারে আর্থারাইটিস। এবার লাস্ট যে প্রশ্নটা, একটা প্রশ্ন থেকে গিয়েছিল, সেটার উত্তর হচ্ছে, সেটা বলে দিই যে আর্থারাইটিস হলে আমরা কোন সেই এক্সারসাইজ করব যেটার মাধ্যমে আর্থারাইটিসকে আমরা অনেকটা কম করতে পারবো। এখানে এক্সারসাইজ বলতে আর্থারাইটিসকে কম করার জন্য সবচেয়ে প্রথমে আপনার খাবারের উপরে বেশি জোর দিতে হবে, অর্থাৎ খাবারটাকে যাতে হজম করানো যায়, আপনার যাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা না থাকে, কোনো রকম পেটে গ্যাস অ্যাসিডিটি সমস্যা না হয়, কারণ যত অ্যাসিডিটি বাড়বে তত আপনার আর্থারাইটিসের সমস্যাও বাড়বে। তাই আপনার পেটকে সবসময় কিন্তু খোলসা রাখতে হবে। পেট খোলসা রাখা মানে ভালো হজম শক্তি, আর এই হজম শক্তি বৃদ্ধি করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে বজ্রাসন। আপনি খাওয়ার পর অন্তত 10 থেকে 15 মিনিট বজ্রাসন করার চেষ্টা করুন। মুসলিম বন্ধুরা যারা আছেন, তারা যেভাবে হাঁটু মুড়ে নামাজ আদা করেন, ঠিক সেই প্রক্রিয়াতে হাঁটু মুড়ে বজ্রাসন কিন্তু আপনাদের প্রত্যেকের করা উচিত, তাতে করে হজম শক্তি বৃদ্ধি পাবে। তবে মনে রাখবেন, যাদের হাঁটুর সমস্যা আছে বা কোনো রকম প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে বজ্রাসন করা উচিত না। সেই ক্ষেত্রে আপনারা সাইক্লিং করুন, জিমে যেতে পারেন, সেখানে সাইক্লিং করতে পারেন, বা বাড়িতে যদি সাইকেল থেকে থাকে সাইকেল চালাতে পারেন, সেক্ষেত্রেও আপনার হজম শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। আর এটা খাওয়ার পরে করবেন। আর দিনে যথাসাধ্য গরম জল পান করার চেষ্টা করবেন। সকালে তো 2 গ্লাস গরম জল অবশ্যই পান করতে হবে, রাতেও শোয়ার আগে অন্তত 1 গ্লাস গরম জল পান করে তবে শুতে যাবেন। রাতের খাবারটা যতটা পারবেন হালকা রাখার চেষ্টা করবেন, তেল ঝাল মশলা যত পারবেন কম খাবেন, এবং রাতের খাবারটা 7টা 7:30টার মধ্যে, ম্যাক্সিমাম 8টার মধ্যে সেরে নিতে চেষ্টা করবেন, যাতে শরীর আপনার খাবারকে হজম করার মতো যথেষ্ট সময় পায়। আর সপ্তাহে একবার একটা উপোস অবশ্যই রাখার চেষ্টা করুন, সেটা ইন্টারমিটেন্ট উপোস হতে পারে, সবচেয়ে ভালো হয় ফাস্টিং যেটাকে বলা হয়। তো সেই ধরনের উপোস রাখার চেষ্টা করুন, অত্যন্ত ভালো ফল দেয়। তবে উপোসে কখনো নির্জলা উপোস থাকবেন না, যে কোনো জল প্রচুর পরিমাণে পান করবেন, লিকুইড সবসময় থাকবে। ডাবের জল আপনারা পান করতে পারেন, বা যে কোনো ফলের রস আপনারা পান করতে পারেন, তবে চিনি বা অন্য কোনো সাদা লবণ জাতীয় কোনো জিনিস দিয়ে শরবত করে কখনোই খেতে যাবেন না। মনে রাখবেন, আর্থারাইটিসে আপনার চিনি কিন্তু
কম করতেই হবে। যত চিনির পরিমাণ বাড়বে আর্থারাইটিসের সমস্যা তত বৃদ্ধি পাবে। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রেও তাই। আশা করি পুরো টপিকটা এখানে কভার করতে পেরেছি। আপনাদের আর কোনো রকম প্রশ্ন হয়তো বা থাকবে না। যদি প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর্থারাইটিসের সমস্যায় কোনো রকম যদি আমি হেল্প করতে পারি অবশ্যই করব। এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি বলে দিলাম, বিনা খরচায় আপনি আর্থারাইটিসকে ঘরে বসে একটু লাইফস্টাইলকে ঠিক করলে আর যে পদ্ধতি বলে দিয়েছি সেই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই সারিয়ে ফেলতে পারবেন খুব কম সময়ের মধ্যে। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ইন্টারেস্টিং ভালো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।